জেনারেল আজিজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি আপনার ভিসা বাতিল করেছে? কারণ এই প্রশ্নটি উঠছে কারণ আমরা দৈনিক প্রথম আলো দেখছি 13 ডিসেম্বর ওরা বলছে যে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এই সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন এটা আমাদের দেশ ও জাতি সবার জন্য একটি লজ্জার বিষয় যে আপনাকে আসলে যুক্তরাষ্ট্রে আর যেতে দেয়া হবে না বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেনারেল আজিজ, আপনার মন্তব্য শুনবো। আপনাদের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রথম প্রশ্নটা নিচ্ছি, সেটা হলো যে ইউএসএ আমার ভিসা বাতিলের ব্যাপারে। দেখুন, আপনি এখানে দু একটা মাধ্যমের কথা উল্লেখ করেছেন, তবে আমি বক্তব্য দেওয়ার শুরুতে দু একটা বিষয় একটু আপনাকে বলে নিতে চাই। হ্যাঁ, কতিপয় মিডিয়া তে যে জিনিসটা আমিও দেখেছি, তারা কোনো জায়গায় বলেছে, যেমন প্রথম হলো যে কোনো একটা মানব জমিন থেকে যে তারা শুনেছে, মিনস হলো হিয়ার সেইং সর্ট অফ থিং, কোনো সোর্স উল্লেখ না করে, কোনো এভিডেন্স না দেখিয়ে তারা একজন সদ্য বিদায়ী সাবেক সেনা প্রধান তার সম্পর্কে এরকম একটা রিপোর্ট করলো যে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে গেছে। এখন কথা হলো যে এখানে কিছু বিষয় জড়িত আছে। আমি হয়তো যে আইনের অত এক্সপার্ট না হলেও কিছু বিষয় আছে, সেগুলো হয়তো আপনারা দেখবেন যে নোটিফিকেশন অফ রিভোকেশন অফ ভিসাস, এটার জন্য আমেরিকার কতগুলো কিন্তু আইন আছে। আপনারা যদি ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল অ্যাক্ট INA 221 সাবসেকশন যদি সেটা দেখেন, বা যদি কোড অফ ফেডারেল রেগুলেশন 22 মানে CFR 41.122 সেখানে যদি দেখেন, সেখানে কিন্তু কিছু বিষয় লেখা আছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই, আপনারা দেখে নিন সেখানে যে কারো ভিসা যদি ইউএস অথরিটি তারা যদি বাতিল করে, তাহলে সেটা তাকে নোটিফাই করতে হবে, তাকে নোটিফাই করাবে। এবং এখানে আছে, আমি যদি একটু পড়ি, কনসুলার অফিসার শ্যাল, এখানে কিন্তু শ্যাল কথাটা আছে, শ্যাল ইফ practicable notify the alien to whom the visa was issued that the visa was revoked. এখানে কিন্তু শ্যাল কথাটা আছে, জানাতে হবে। এখন কথা হলো, আমাকে কি জানিয়েছে? আমি যখন হলো ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন কিন্তু আমার স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছিল, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, এবং আমি অন্য সাধারণ 10 জনের মতো নয় যে আমাকে খুঁজে পাওয়া যাবে না। তো আমাকে এই নোটিফাই করা বা আমেরিকান কোনো কি বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনো জায়গায় এই যে আমার ভিসা ক্যান্সেল করা হয়েছে, এটা কি কোথাও আছে? আমি কিন্তু বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়েছি, আমার যারা ওয়েল উইশার আছে এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়েছে, তারা কিন্তু কোথাও আমার নাম ইউএস এর কোথাও তারা পায়নি যে আমার ভিসা বাতিল করা হয়েছে। আমি বলবো যে জেনারেল আহমেদ, এই ভিসার এই নিউজটি পাওয়ার পরে আপনি কি আমেরিকা যাওয়ার চেষ্টা করেছিলেন বা যেতে চেয়েছিলেন? বা আমার প্রয়োজন না হলে হোয়াই শুড আই ট্রাই না? রাইট, আপনি ট্রাই। আমি তো জাস্ট হলো ফেব্রুয়ারি মাসে আসলাম, ঠিক আছে না? আমার প্রয়োজন হলে আমি অবশ্যই ট্রাই করব। একজন আমাকে বললো সেজন্য কি শুড আই ট্রাই ফর দ্যাট? রাইট, নো। আপনার কি এখন ভ্যালিড ভিসা আছে ইউএস? As far as I am concerned, yes. ওকে, আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। আপনি এখন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি প্রশ্নটি একটু বড় করে বলতে চাই যে কেউ বলেন যে বিজিবি প্রধান এবং সেনা প্রধান থাকার পর আপনার আর চাকরি করার দরকার নেই। কেউ কথাটি এরকম করে বলেন যে আপনার এখন প্রচুর টাকা, কেউ বলেন কয়েকশো কোটি টাকা। আপনার আপনার পরিকল্পনা আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে অবসর পরে আপনি এখন কি করবেন। প্রথম কথা হলো যে আপনার শেষে যে কথাগুলো বললেন, আমি দয়া করে বলবো না কয়েকশো না, আমাকে সামান্য কিছুর একটু সূত্র দিয়ে দেন যাতে আমি আমার বাকি জীবনটা একটু স্বাচ্ছন্দ্যে কাটাতে পারি। শত কোটি তো দূরে থাকুক, সামান্য কিছুর যদি উৎসগুলো দেন যে আপনার এখানে হলো এত লক্ষ টাকা আছে বা 1-2 কোটি টাকা আছে, তাহলে ওইটা দিয়ে আমি একটা পরিকল্পনা করবো আমার ভবিষ্যৎটা একটু স্বাচ্ছন্দ্য হতে পারি কিনা। এইটা হলো, দেখেন, মানুষ যদি কোনো এভিডেন্স ছাড়া যদি মন করা কোনো কিছু বলে, এবং এটার পিছনে নিশ্চয়ই তাদের কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো বলেছে, আমি এটাতে খুব ব্যথিত হই।
আচ্ছা, এখন আসি হলো আপনার প্রথম যে প্রসঙ্গটা বলেছিলেন, সেটা হলো যে আমি অবসর জীবনে এসেছি, কেমন কাটাচ্ছি বা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। দেখুন, আমি প্রায় 39 বছর সামরিক বাহিনীতে চাকরি করেছি। অত্যন্ত সিনসিয়ারলি আমি চাকরি করার চেষ্টা করেছি, এবং অলমাইটি ওয়াজ ভেরি কাইন্ড, এবং মানুষের দোয়া, আমার মা বাবার দোয়া, আপনাদের সবার ভালোবাসার দোয়ায় আই কুড রিচ টু দ্য পিনাকল অফ দ্য আর্মি, যেটা হলো যে একটা মানুষের সেনাবাহিনীতে যখন ঢুকে প্রত্যেকেরই স্বপ্ন থাকে। অ্যান্ড ইউ শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমরা যদি আমাদের সর্বাধিনায়ক এমএজি ওসমানীকেও ইনক্লুড করি, তাকে সহ আই এম দ্য 16th, 16তম, 1600 না, 16,000 না, 16তম সেনাপ্রধান। তো এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। I am grateful to Almighty Allah. I am grateful to my well-wishers and others. এখন কথা হলো রিটায়ারমেন্টের পরে, টু বি ভেরি অনেস্ট, একটা টেনশন ফ্রি, কোনো দায়িত্ব তেমন একটা নাই। I am just relaxing, enjoying my freedom of life. আমি যখনই সময় পাই আমার কোর্সমেট অন্যান্যদের সাথে আমি গলফ খেলতে চাই। আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে সিভিল রিটায়ার্ড, তারা আসে, তাদের সাথে গল্প সময় কাটায়, এবং সর্বোপরি আমি পোস্ট ডক্টরেট করছি, সেটার সাবজেক্টটা নিয়ে আমি গবেষণায় সময় কাটাই। বাহ, কিন্তু একটি বিষয়, আপনার যে ব্যক্তিগত সহকারী ছিল পিএ, যিনি একজন ওয়ারেন্ট অফিসার, তাকে কি আসলে দুর্নীতির কারণে বা কোনো কারণে পদচ্যুতি করা হয়েছে? মানে এই বিষয়টিও অনেকবার আলোচনা আসছে। আপনার যখন ওই সেনা জীবনের কথা বলছিলেন যে আপনার যে পিএ একজন ওয়ারেন্ট অফিসার, তাকে দুর্নীতির কারণে বা মিসকন্ডাক্টের কারণে তাকে পদচ্যুত করা হয়েছে, এটা কি আপনি থাকতে সময় ঘটনা, পরে ঘটনা, বা এটি কি সত্য ঘটনা কিনা? দেখুন, যে বিষয়টা হয়েছে আমার পিএ সম্পর্কে, যেটা আমি যতটুকু জানতে পেরেছি, অবশ্যই সেটা হলো যে আমি যখন চলে আসি, রিটায়ারমেন্টে যখন আসি, তারপরে শুনেছি, এবং তার যেই বিষয়টা হয়েছে সেটা তাকে, হ্যাঁ, সে অবসরে গিয়েছে। তবে যদি আপনি যেই কথাটা বলছেন, এখানে ডিসিপ্লিন বলে একটা কথা আছে, দুর্নীতির বিষয়টা একটু আরো গভীর, গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, সেটার উপরে ভিত্তি করে হলো যে পানিশমেন্ট গুলো হয়ে থাকে। আমি মনে করি অত যদি সিরিয়াস কোনো কিছু যদি হতো, হি শুড হ্যাভ বিন ডিসমিস ফ্রম দ্য সার্ভিস, অর আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকে জেল দিয়ে থাকি, অনেকে বরখাস্ত করে থাকি। হি ওয়াজ গিভেন নর্মাল রিটায়ারমেন্ট। আমি আর এই ব্যাপারে ফার্দার কিছু বলতে চাচ্ছি। আচ্ছা, আমি আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রসঙ্গে আসি। জেনারেল, আপনি একটি কথা মানে বলা হয় যে আপনি রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান নির্বাচিত হয়েছেন, বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তাকে ডিঙিয়ে আপনাকে সেনাপ্রধান করা হয়েছে। আমি যদি প্রশ্নটি কমপ্লিট করি, তো সেই প্রশ্নটি এরকম দাঁড়ায় যে কেউ কেউ এটাও বলে থাকেন যে সেনাপ্রধান হিসেবে যিনি থাকবেন তাকে কোনো না কোনোভাবে ভারতের আশীর্বাদ পুষ্ট হতে হবে, এবং আপনি বিজিবিতে থাকাকালীন, যেটি আমাদের বর্ডার গার্ড, সেই সময় আপনি ভারতের মনোযোগ বা আশীর্বাদ যেটাই বলি না কেন, সেটি আপনি আকর্ষণ করতে সমর্থ হন। আপনার মন্তব্য শুনবো জেনারেল আহমেদ। একটু সময় দিতে হবে। জি, প্রথম কথা হলো যে সেনাপ্রধানের নিয়োগ দেওয়া এটা সরকারের এখতিয়ার। 2018 সালে সেটা আইন হয়েছে। তার আগে যেটা ছিল জেএসআই, জয়েন্ট সার্ভিস ইনস্ট্রাকশন অনুযায়ী হলো বাহিনী প্রধানদের চাকরি, অবসর এগুলো নিয়ন্ত্রিত হতো। 2018 সালে হয়েছে, এবং সেই অনুযায়ী সরকারের সুপারিশ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে। এখানে সাধারণত যে বিষয়গুলো বিবেচনায় আনা হয়ে থাকে সেটা হলো যে কমান্ডার এক্সপিরিয়েন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবিলিটি, তার সার্ভিস প্রোফাইল, তার বিভিন্ন কোর্স, মিলিটারি কোর্স বা অন্যান্যগুলোর পারফরমেন্স। সাধারণত এই জিনিসগুলো হলো দেখা হয়ে থাকে যখন হলো এলিভেট করা হয়ে থাকে। আর এই ধরনের সর্বোচ্চ আসনে যখন কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে কমান্ড এক্সপিরিয়েন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবিলিটি, সার্ভিস প্রোফাইল, অন্যান্য জিনিসগুলো দেখা হয়। এখন আমি আসি, আপনি যেটা বললেন যে সিনিয়রদেরকে ডিঙিয়ে দেওয়া হয়েছে। আমাকে যখন নিয়োগ দেওয়া হয় তখন বাংলাদেশ সেনাবাহিনীতে 3 জন লেফটেন্যান্ট জেনারেল ছিল, আমি সহ।
আমি এবং আমার সাথে আরো 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। হ্যাঁ, এই 3 জনের যে কোনো লেফটেন্যান্ট জেনারেলদের থেকে কাউকে নিয়োগ দিতে, যে কোনো একজনকে দিতে পারত। এখন কথা হলো, আমি যদি সেখানে যদি আসি, সে ধরেন আমি 10টা মিলিটারি কোর্স করেছি, তার মধ্যে একটা কোর্সে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা 5th হয়েছি, মানে প্রথম থেকে হলো 4-5 এর মধ্যে হলো আমার রেজাল্ট ছিল 8টা কোর্সে। একটা কোর্সে 9th হয়েছে, আর একটা অসুস্থ ছিলাম, সেটাতে আরেকটু খারাপ হয়েছে। আমি এতগুলো কোর্সে কিন্তু আমি উইদিন ফার্স্ট ফিউ ছিলাম। আমি সেনাবাহিনীর এমন কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই পারতপক্ষে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু কিছু তো অবশ্যই বাদ ছাড়া প্রায় সকল অ্যাপয়েন্টমেন্টে আমার চাকরি করার সৌভাগ্য হয়েছে। আই বিং দ্য আর্টিলারি অফিসার, আমি ইনফেন্ট্রি ব্রিগেডে ব্রিগেড মেজর ছিলাম, যেখানে অন্য যে 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তারা দুজনেই ইনফেন্ট্রি অফিসার হিসেবে তারও ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিল। কিন্তু আমি আর্টিলারির অফিসার হিসাবে, সেটা হলো সেনাবাহিনীতে যারা চাকরি করেছে বা যারা চাকরি করছে তারা জানে, অন্য আর্মসের কেউ ইনফেন্ট্রি ব্রিগেডের ব্রিগেড মেজর হতে হলে তার কি যোগ্যতা থাকতে হয়, আমি সেটা অর্জন করেছি। ঠিক আছে, এখন আসেন যদি কমান্ডের কথা ধরেন, আমার সেনাবাহিনীর ইউনিট কমান্ডের অভিজ্ঞতা আছে, আমার বিডিআর এর ব্যাটালিয়ন কমান্ডের অভিজ্ঞতা আছে, আমি 2টা ব্রিগেড কমান্ড করেছি, এন্ড দ্যাট ইনক্লুডস একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, অন্যরা একটা করে ব্রিগেড কমান্ড করেছি। আমি কিন্তু তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি জাস্ট একটা কম্পারিজন দিচ্ছি। আমি কিন্তু 2টা ব্রিগেড কমান্ড করেছি, বাকি 2 জন একটা করে ডিভিশন কমান্ড করেছে, আমিও একটা ডিভিশন কমান্ড করেছি। আমি কিন্তু একটা বাহিনী কমান্ড করেছি, প্যারামিলিটারি ফোর্স বিজিবি, যেটা হলো সেনাবাহিনীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাহিনী। সেটা প্রায় 4 বছর, 2012-র 5ই ডিসেম্বর থেকে আমি 15ই নভেম্বর 2016 পর্যন্ত। প্লিজ লেট মি ফিনিশ। না আপনি শেষ করেন। আমি শুধু মাঝখান থেকে একটা জিনিস জানতে চাই, আপনার আগে কেউ কি বিজিবি প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, এরকম কি হচ্ছে? জি, আমি আসবো, ঠিক আছে, আমি আসবো। তো সেখানে কিন্তু আমি একটা বাহিনী কমান্ড করেছি, যেটা, হ্যাঁ, অপর যে 2 জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তার একজন হলো আনসার এবং ভিডিপি কমান্ড করেছে। কিন্তু ডেফিনেটলি সেনাবাহিনীর পর যদি গুরুত্বপূর্ণ কোন কমান্ডার আনসার এবং ভিডিপি কমান্ডার থেকে, আমি নিশ্চিত সবাই একমত হবে যে বিজিবি কমান্ড ইজ মোর চ্যালেঞ্জিং। ঠিক আছে, আমার সেটার অভিজ্ঞতা আছে। আমি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে যখন আমাদের এই চিফ নির্বাচনের সময় হয়, লেফটেন্যান্ট জেনারেল হিসেবে আমি আরডক, আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড 14 মাস কমান্ড করেছি। সেটা অ্যাজ এ 3-স্টার জেনারেল, ইট ইজ এ কমান্ড, জিউসি, আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ড, আমার সেটার অভিজ্ঞতা আছে। এখন আমি যদি আপনার উপর এখন আমি ছেড়ে দিলাম এই জিনিসগুলো, তারপরে যদি ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বলে, 2013, 14, 15, 16 যে ক্রাইসিস গুলো আমাকে বিজিবি হিসাবে ফেস করতে হয়েছে, আমি যেভাবে ম্যানেজ করেছি, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, এই সব কিছু বিবেচনা করে কি আপনার কি মনে হয় আমাকে কোনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছে? আমি কি অন্য 2 জনের উপরে উইথ ডিউ রেসপেক্ট, দে আর অলসো ক্যাপাবল, কিন্তু তাদের থেকে কোনো অংশে কি আমি কম? বরঞ্চ অনেক ক্ষেত্রে তাদের থেকে আমার প্লাস পয়েন্ট আমি বলবো যে বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন যে এটা হলো পলিটিক্যাল বিবেচনা আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল? জেনারেল আজিজ, ফ্যান্টাস্টিক। আমি শুধু পরের প্রসঙ্গটা যেতে চাই যে ভারতের আশীর্বাদ, মনোযোগ, ভারতের একটা ওই বিষয়ে আপনি কি বলবেন যে আপনি যখন বিজিবিতে ছিলেন তখন আপনি ভারতের মনোযোগ আকর্ষণ করতে পারেন, এবং মানে কেউ কেউ বলে থাকেন যে আপনি আসলে তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন বলে সেনাপ্রধান হয়েছেন। এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন খুব সংক্ষেপে। দেখুন, আমি যখন বিজিবিতে চাকরি করি তখন আপনিও ছিলেন, আপনার সেই টক শোতেও আমি গিয়েছিলাম, অনেক কথা হয়েছে বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। আপনি আমার সাথে দ্বিমত করতে পারবেন, আমার কথা দ্বিমত করতে পারবেন না। আমার সময় কিন্তু না বর্ডার ফিলিং অনেকটা কমে এসেছিল। এইটা কি তারা আমাকে কি সহানুভূতি দেখিয়েছিল? আমার সেটা ডেফিনেটলি আমার কমান্ড এবিলিটির কারণেই আমি বাইল্যাটারাল সেই ধরনের সম্পর্ক বা যে সিচুয়েশন মেনটেন করতে পেরেছিলাম বলেই এগুলো হয়েছিল। এইখানে যে ভারতকে সন্তুষ্ট করার এগুলো কিছু ছিল না। আর কথা হলো যে কার হলো যে অপরের সহযোগিতার প্রয়োজন হবে, যার যোগ্যতার অভাব আছে,
অন্য জায়গায় যদি ঘাটতি থাকে তখন কারো সুপারিশ তদবির এগুলোর প্রয়োজন হবে। আপনাকে এই যে আমি যে 3-4টা বিষয় বললাম তাতে কি আপনার মনে হয় যে এখানে অন্য কারো হলো ওই সুপারিশ বা পুশিং ডেশিং এর প্রয়োজন ছিল? আমি তো মনে করি আমার যে কমান্ড এক্সপিরিয়েন্স, আমি যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যে পারফরমেন্স দেখিয়েছি, আমার যা সার্ভিস প্রোফাইল সবকিছু বিবেচনা করেই সরকার আমাকে অপর দুজনের থেকে যোগ্য মনে করেছে বলেই আমাকে নিয়োগ দিয়েছে। এখানে না কোনো পলিটিক্যাল ইয়েতে ছিল, না অন্য কারো এখানে কোনো ইনফ্লুয়েন্স ছিল। আপনারা এগুলো চেক করে দেখবেন। রাইট, আমরা 2013-14 প্রসঙ্গে আবার একটু আসবো। আমরা একটু আল জাজিরার ডকুমেন্টারি প্রসঙ্গে একটা আসি। আল জাজিরার যে ডকুমেন্টারিটা আপনি জানেন যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, সেটি প্রচার হওয়ার পর আপনার জীবন বা চাকরি জীবনে কি প্রভাব পড়েছে যে কয়দিন আপনি তারপরে এটা হওয়ার পরে ছিল? আমরা প্রশ্নটি একটু ইলাবোরেট করি জেনারেল আজিজ। সেটা হচ্ছে যে ওই মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, তারপরে তার ফলো আপে এবং আমাদের হাতেও কিছু বিষয় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাইরা নিজের বা পিতামাতার নাম বদলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট করেছেন এবং এক্ষেত্রে সরাসরি আপনার সংশ্লিষ্টতা ছিল অথবা আপনার পদ পদবীর প্রভাব ব্যবহার করা হয়েছিল। আমাদের দর্শকরা ঠিক দেখতে পাবেন কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাই যে তোফায়েল আহমেদ জোসেফ এরকম করে যদি আমরা দেখাই, তিনি তার পরিচয়পত্র বদলে তিনি তার নাম নিয়েছেন তানভীর আহমেদ তানজিল এবং সেখানে তিনি তার পিতার নাম এবং মাতার নামও পরিবর্তন করেছেন যাতে বিদেশে গিয়ে তার থাকাটা সুবিধাজনক হয়। এই ব্যাপারে আপনার এবং সেক্ষেত্রে আপনার প্রভাব ওনারা ব্যবহার করেছেন। জেনারেল আজিজ, আপনি আমার উপরে মানে রাগ করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশ্নগুলি আছে বলেই আমি আপনার সামনে উপস্থিত করছি। আপনার ভাইরা নাম পরিবর্তন করেছেন, পিতার নাম পরিবর্তন করেছেন এবং আপনার প্রভাব ব্যবহার করেছেন। এই হচ্ছে আমার প্রশ্ন, আপনার মন্তব্য শুনতে চাইবো। আপনি কি এই প্রশ্নটা না আল জাজিরা প্রসঙ্গটা নিয়ে এইটা সহ তার একটা অংশ, রাইট? তো আচ্ছা, এখন কথা হলো যে আমরা যদি আল জাজিরা প্রথম জিজ্ঞেস করে আপনার জীবনটা ছিল পরিবর্তন বিব্রত হয়েছিল কিনা বা আমার চাকরিতে এটাতে কোনো ইম্প্যাক্ট হয়েছিল কিনা ইত্যাদি ইত্যাদি, আমি সেটা থেকে শুরু করি। প্রথম কথা হলো যে স্বাভাবিক এরকম যদি একটা নিউজ যদি হয়, সত্য মিথ্যা আমি পরে আসি, আপনি কিছুটা তো বিব্রত বোধ করবেন, তাই না? কারণ আমরা তো মানুষ। হ্যাঁ, আমি কিছুটা শুরুতে যখন এটা প্রচার হলো আমি কিছুটা বিব্রত বোধ করেছি। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি ওই সময় কোথায় ছিলাম। আমি কিন্তু ওই তারিখে 1 ফেব্রুয়ারি আমি তখন আমেরিকাতে রাষ্ট্রীয় মানে সরকারি নিমন্ত্রণে আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম। জিনিসটা বুঝতে হবে, তখন কিন্তু স্বভাবতই কিছু বিষয় আমার মাঝে কাজ করেছে যে এরকম একটা জিনিস দিল, আমার তো এটাকে এখন জাস্টিফাই করার বা এটাকে নিজের পজিশনটাকে ক্লিয়ার করার তো তেমন একটা সুযোগ নেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা কি হতে পারে আমার ভিজিটের উপরে ইত্যাদি নিয়ে কিছুটা সাময়িকভাবে, কিন্তু পরবর্তীতে আমি কি দেখলাম